আমি বর্তমানে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট হিসেবে আছি। এখানে যদি লিখি নাই, আহ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছি আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট হিসেবে। তার আগে ব্যাংকে ছিলাম বললাম, তারপরে আমি ব্যবসায় অ্যাসিস্ট্যান্ট অফিসার, ওটাও 10ম গ্রেড ছিল, ওইটা চাকরি হয়েছিল, জয়েন করি নাই। আমি প্রায় 1.5 বছর চাকরি করেছি হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে অ্যাকাউন্টেন্ট হিসেবে 10ম গ্রেড। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চাকরি ছেড়ে বিমানে জয়েন করেছি। এই হচ্ছে আমার পরিচয়। আমরা মোটা থেকে আমার পরিচয়টা এভাবে দিলাম। আপনারা অনেকেই আছেন, আমরা আপনাদের সাথে আস্তে আস্তে যখন আপনার ব্যাচ কন্টিনিউ হবে আপনাদের সাথে পরিচয় হয়ে নিব। আপাতত অভিজ্ঞতার কথা যদি বলতেছিলাম, অভিজ্ঞতা হলো এই যে আমি শুরুতেই বলে নিচ্ছি যে আমি বিসিএস কেন্দ্রিক প্রস্তুতি কখনো এই বিসিএস কেন্দ্রিক স্টুডেন্ট আমি পড়াইনি। আমি কমার্সের স্টুডেন্ট এতদিন পড়ে আসছি, অর্থাৎ গত 2 বছর 8টা ব্যাচ আমি রানিং করছি। আহ 8টা ব্যাচ রান করার মানে একটা ব্যাচ পরে আরেকটা ব্যাচ শুরু করি, তো তো অনেক দিন লাগছে। তো 2 বছর 8টা ব্যাচ রান করেছি, নবম ব্যাচটা চলতেছে। এগুলো হচ্ছে সাবজেক্টিভ, মানে অ্যাকাউন্টিং এবং ফিনান্স স্টুডেন্টদের সাবজেক্টিভ প্রস্তুতির জন্য। সেই অভিজ্ঞতা থেকে আমি বিশেষ অ্যাকাউন্টিং এবং ফিনান্সের জন্য আমরা পড়ানোর চেষ্টা করতেছি। অর্থাৎ সেই অভিজ্ঞতা যদি বলেন তাহলে আমার অভিজ্ঞতা এতটুকুই। আমরা এই ব্যাচটা ডিজাইন করছি কিভাবে? এই ব্যাচটা ডিজাইন করছি ফুললি পিএসসি যে সিলেবাসটা দিয়েছে, টোটাল সিলেবাসটা আমরা ফলো করব। অর্থাৎ আমরা যে 30টা ক্লাস নিব 2 মাসে, দেখবেন আমি ক্লাস শিডিউলটা অলরেডি দিয়েছি। আমরা যে ক্লাস নিব দেখা যাচ্ছে সপ্তাহে প্রথম মাসে হয়তো 3 দিন, পরের মাসে, কারণ এই যে এখন রানিং যে নবম ব্যাচটা আছে এই মাসে শেষ হয়ে যাবে, আর 10টা ক্লাস আছে। এই মাসে শেষ হয়ে যাওয়ালে পরে আর আমি নতুন করে আর ওদের ব্যাচ নিব না। তো ওই ব্যাচটা যেহেতু নিব না, আমি ফুল ফ্রি থাকবো। সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে পরের মাসে সপ্তাহে 4টা ক্লাস বা 5টা ক্লাস আমি নিতে পারবো। তো শুরুর মাসটা অর্থাৎ এই আগস্ট মাসে আমি 3টা করে নর্মালি ক্লাস নিব, অথবা 4টাও নিতে পারি সুযোগ সুবিধা অনুযায়ী। পাশাপাশি হচ্ছে পরের মাসে একটু বেশি ক্লাস নেবো, এবং এই 2 মাসের ভিতরে আমি 30টা ক্লাস দিয়ে, অর্থাৎ অ্যাকাউন্টিং এর যে আপনার এটা আছে, সিলেবাসে পিএসসি দিয়েছে, এই সিলেবাসটা আপনার ফুললি শেষ করার চেষ্টা করব। চেষ্টা করবো না ইনশাল্লাহ, আমরা যদি সুস্থ স্বাভাবিক থাকি অবশ্যই আমরা এটা চেষ্টা শেষ করব। এবং মডেল টেস্ট গুলো আমরা 10টা মডেল টেস্ট, ক্লাস মডেল টেস্ট যেটি নিব ক্লাসের ফাঁকে ফাঁকে, এগুলো আমরা আহ আগস্ট সেপ্টেম্বরই শেষ করব। এবং 5টা মডেল টেস্ট নিব অক্টোবরের ফার্স্ট উইকে। এগুলো হচ্ছে ফুল সিলেবাসের উপর, 100 মার্কের ফুল সিলেবাসের উপর আমরা 5টা এটা নিব সবগুলো ক্লাস শেষ হওয়ার পরে। অর্থাৎ 15টা মডেল টেস্টের মধ্যে 10টা মডেল টেস্ট আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে নিব। আর আমরা যে শিডিউলটা দিয়েছি, আমরা চেষ্টা করবো শিডিউলটা মেনটেন করতে। হয়তো বা অনেক ক্ষেত্রেই 100% মেনটেন করা সম্ভব হবে না, অনেক কারো পারিবারিক ইস্যু আছে বা বিভিন্ন ইস্যু থাকতে পারে, হালকা এদিক সেদিক হবে। কিন্তু আমরা চেষ্টা করবো ক্লাসগুলো যেন যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী করা যায়। হয়তো কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে। আপনারা যদি এটা দেখেন, ব্যাচের ক্লাস শিডিউলটা দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আমরা কি করেছি। আমরা টোটাল পিএসসি এর সিলেবাসটাই ফলো করার চেষ্টা করেছি। পিএসসি সিলেবাসটা ফলো করার চেষ্টা করেছি, এবং এই সিলেবাসটা যেন টোটালি টপিকস ওয়াইজ ধরে ধরে আমরা চেষ্টা করব, ধরে ধরে টপিকস ওয়াইজ আমরা পড়ার। অর্থাৎ আমরা যদি এই জিনিসটা টপিকস ওয়াইজ ধরে ধরে পড়ি, জিনিসটা এমসিকিউ আসবে, কিন্তু আমাদের কিন্তু থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল কোনো জিনিস আসবে না যে আমরা কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। যেমন বলা যায়, আমি প্রায় সময় আমার ব্যাচের স্টুডেন্টদেরকে বলি যে অ্যাকাউন্টিং ও ফিনান্সে অল্প একটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসে। এর মধ্যে একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন, তারপর যে ফিনান্সের টাইম ভ্যালু অফ মানি, ক্যাপিটাল বাজেটিং টেকনিক, অ্যাডজাস্টিং এন্ট্রি, রেকটিফাইং এন্ট্রি, এই অল্প কিছু ডেপ্রিসিয়েশন, এই অল্প কিছু জায়গা থেকেই ম্যাথ আসে, রেশিও। তাহলে এই যে এটা বললাম এটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনি এমসিকিউর জন্য কি এটা বলার সুযোগ আছে? এমসিকিউর জন্য আসলে এরকম ভাবে বলার সুযোগ নেই যে আসলে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। কেন? কারণ এমসিকিউ যেন থেকে মন চায় এন থেকে দিতে পারে, অর্থাৎ এমসিকিউ একটা লাইন থেকে দিয়ে দিবে। তো এই যে একটা লাইন থেকে এমসিকিউ দিয়ে দিবে, এটার জন্য আলাদাভাবে এরকম ওই মানে ম্যাথমেটিক্যাল, যেমন আমরা বলতে পারি যে এটা ইম্পর্টেন্ট বেশি, এটা আমরা বেশি করব, ওটা ইম্পর্টেন্ট না এটা আমরা কম করব, এই সুযোগটা এখানে নাই। তো এই কারণে একটা জিনিস আপনার মনে রাখতে হবে, আপনার বাজারে যে বই এখন বের হবে, বাজারে অধিকাংশ বই 10 দিন 15 দিন প্রিপারেশন নিয়ে যে বইগুলো বের হবে, এই বইগুলা গুণগত মান খুব ভালো হবে না। এবং এই বইগুলা কি হবে, এই বইগুলা আপনি যদি এই বইগুলা দিয়ে সময় দেন, তাহলে আপনার রেজাল্ট মানে প্রত্যাশিত রেজাল্ট নাও পেতে পারেন। অর্থাৎ আমি বলছি না যে আপনার বাজারে যে বইগুলো এখন বের হবে এই বইগুলো কিনবেন না বা এইগুলো পড়বেন না। এই বইগুলো একটা একটা যে কোনো একটা বই নিবেন, অবশ্যই নিতে পারেন, কিন্তু এই বইটাই ফোকাস করেই আপনি প্রস্তুতিটা নিবেন না। আপনার প্রস্তুতি নিতে হবে বেসিক বই। অর্থাৎ বেসিক বই এখন কোনটা বলবো? বেসিক বই হচ্ছে আপনার অনার্স এর ফার্স্ট ইয়ারের যে বই এবং ইন্টারের বইগুলা।
এখন বলতে পারেন যে ইন্টারভিউতে প্রশ্ন আসবে, হ্যাঁ ভাই, আপনি যখন পরীক্ষা যখন দিবেন তখন বুঝবেন আসলে ইন্টার সিলেবাস থেকেও প্রশ্ন চলে আসতে পারে। এবং সবচেয়ে বেশি বিষয়টা হচ্ছে যেহেতু এমসিকিউ নির্ভর, এবং প্রশ্ন কারা করবে, প্রশ্ন করবে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের টিচার। এবং বিশ্ববিদ্যালয়ের টিচার বলতে কি, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি যদি 20 জন প্রশ্ন দেয়, সাবমিট করে, 20 জনের মধ্যে 15 জনই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। এরকম মানে রেশিও, মানে ম্যাক্সিমাম প্রশ্ন কি পিএসসি প্রশ্ন সহ যাবতীয় সকল প্রশ্নে অধিকাংশ টিচার কারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার নিয়ে প্রশ্ন করে। তো প্রশ্ন যেহেতু এমসিকিউ প্রশ্ন হবে এবং 4 সেট প্রশ্ন হবে, সুতরাং অনেক টিচারই প্রশ্ন সাবমিট করবে, হয়তোবা বলবে একজনকে 10টা বা 5টা করে প্রশ্ন দেওয়ার জন্য। তো অনেক টিচারই প্রশ্ন করার মধ্যে একটা বড় অংশ প্রশ্ন করবে ঢাকা ভার্সিটি টিচার, এবং ঢাকা ভার্সিটি টিচাররা যেহেতু প্রশ্ন করবে, তারা প্রশ্ন অনেক ক্ষেত্রে কপি করবে সি ইউনিটের এডমিশন গাইড। মানে সি ইউনিটের এডমিশনের প্রশ্ন কপি করবে, মানে আগে সি ইউনিটের যে পরীক্ষাগুলো, আপনি যদি অ্যাকাউন্টিং এর এখন অ্যাকাউন্টিং এর জন্য প্রস্তুতি নেন, তাহলে অবশ্যই সি ইউনিটের অ্যাকাউন্টিং এর গাইড মাস্ট লাগবে। এখন এটা কি, এটা আপনি যে কোনো লেখকের নিতে পারেন, আমি বলছি না যে রেফস নেন, রেফসে বেশি প্রচলিত, এই রেফস ছাড়া অন্যটাও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। মানে এ কি অর্থাৎ আপনি আপনি আপনাকে কেন বলছি, এটা বলছি যে আপনার প্রিভিয়াস প্রশ্নগুলা, সি ইউনিটের প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ার জন্য, যেহেতু এমসিকিউ প্রশ্ন। পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যদি সম্ভব হয় সি ইউনিটের লেকচার শিট কালেক্ট করবেন, লেকচার শিট কালেক্ট করবেন। দেখছি আমাদের এই জিনিসটা লাগবে। কি লাগবে, সি ইউনিটের লেকচার শিট যদি কালেক্ট করেন, মানে দুইটা তো একটা, বই তো বই হলেও বেটার, লেকচার শিট হলেও বেটার, মানে হচ্ছে যে কোনো একটা আপনার লাগবে সি ইউনিটের অ্যাকাউন্টিং এ। ওকে, এরপরে কি, এরপর হচ্ছে আপনার এই বইগুলো লাগবে। এবং ট্যাক্স এর জন্য, আমাদের ট্যাক্স এর জন্য যে জিনিসটা বলছি, ট্যাক্স এর জন্য নতুন বই লাগবে। ট্যাক্স এর বই এতক্ষণ যেহেতু বললাম, আপনার পুরান বই কিনলেও সমস্যা নেই, পুরান বই কিনলেও ওকে, কিন্তু ট্যাক্স এর বইটা লাগবে একদম আপডেটটা, লাস্ট যেটা আপনার বাজারে আছে, লেটেস্ট যে বাজারে আসবে সেই বইটা আপনার কিনবেন। তারপর হচ্ছে যে সব শেষে বলতেছি, বাজারে আপনার অ্যাকাউন্টিং এর জন্য বই বের হবে। এখন বাজারে যে অ্যাকাউন্টিং এর বইগুলো বের হবে, তারা হোক 15 দিন 20 দিন চেষ্টা করে বইটা বের করছে, তাহলে তারা তো একটা ইফোর্ট দিচ্ছে। তার মানে তাদের এখানে যে একদম ভ্যালু ক্রিয়েট হবে না জিনিসটা এরকম না, তুলনামূলকভাবে কম হবে। আমি বলছি যে আপনার এটা ধরেই পড়ে পড়ে থাকবেন না, এটাই পড়বেন, এটাকেই মানে ফোকাস করবেন, এটা বলছি কি করবেন না। অর্থাৎ আপনার বলছি যে একটা বই, বাজারে যে কোনো একটা বই পড়ে আপনার বিসিএস এ ভালো করার সম্ভাবনা কম। আপনার বেসিক বই পড়তে হবে, লাগবে। তো এই বইগুলো আপনার বেসিক বই হিসেবে কাজ করবে। আপনার এই বইগুলো থেকে যদি পড়েন, কেন আপনার এমসিকিউর জন্য আপনার এই বইগুলো লাগবে। এই বইগুলো লাগবে এমসিকিউর জন্য এই জন্য, আপনার এমসিকিউ কিন্তু লাইন বাই লাইন পড়ে এমসিকিউ কমন ফেলাইতে হবে। আপনি যদি এমসিকিউ পড়ে কমন পড়াতে চান, অর্থাৎ এমসিকিউ যে একটা অধ্যায় থেকে 100 এমসিকিউ পড়ে কমন ফেলে দেবেন, এর চেয়ে এটা কঠিন কমন পড়া। কিন্তু আপনি লাইন বাই লাইন যদি পড়েন, একটা অধ্যায়ের লাইন বাই লাইন যদি রিডিং করেন, মুখস্থ না রিডিং, আপনি কি একটা বই মুখস্থ করতে পারবেন? বই মুখস্থ করতে পারবেন না। আমি হয়তো বলে দিব আপনার কোন জিনিসগুলো মুখস্থ করবেন, কোন জিনিসগুলো রিডিং করবেন, গাইডলাইন দিব। কারণ এগুলো তো মুখস্থ করার জিনিস না, আপনার সব একটা বই মুখস্থ করা যাবে যাবে না। তাহলে এই জিনিসগুলো কি করতে হবে, বারবার পড়লে কি হবে, আপনার এমসিকিউ যখন অপশন দিবে, এমসিকিউ তো অপশন দিবে, রিডিং করলে আপনার যদি একটা রিডিং করেন, একাধিকবার একটা অধ্যায় রিডিং করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার কাজে লাগবে, সেগুলো আপনি বুঝতে পারবেন। এখন বলতে পারেন তাহলে আমি যে পিডিএফ যেটা দিব, আমি সবগুলো সমন্বয় করে একটা পিডিএফ দিব, চেষ্টা করবো একটা স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ক্লাসের জন্যই আহ করার জন্য, এই কি বলবো, স্ট্যান্ডার্ড একটা প্রস্তুতি যেন হয়। তার মানে কি, এটাই শুধু এটু পড়লেই আপনার হবে না ভাই। এখন যদি আমি আপনাকে বলি যে আমার পিডিএফ পড়ে আপনি বিসিএস এর কোয়ালিফাই করে ফেলবেন এমসিকিউ তে, এটা ভুল বলা হবে, বা এটা এটা এই কি বলবো, বেশি বলা হয়ে যাবে। অবশ্যই হবে না, আপনার বেসিক বইগুলো অবশ্যই লাগবে। আপনি সাবজেক্টিভ শুধু ভালো করলে কিন্তু হবে না, আপনার অলরাউন্ডার হতে হবে। আপনার নন সাবজেক্টিভ যেগুলো আসবে 100 মার্ক, এগুলো যদি আপনি একটা স্ট্যান্ডার্ড মার্ক না বজায় করতে পারেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। তারপর আপনি শুধু অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, অডিটিং, ট্যাক্স করেই হবে না। এই জিনিস তো আপনার সময় দিবেন, পাশাপাশি আপনার নন নন সাবজেক্টিভের যে মার্ক, নন সাবজেক্টিভের সিলেবাস, এটা দেখে ওইগুলোও করতে হবে। বা স্যার কিছু শেয়ার করতে র্যাপসে দেখলাম হচ্ছে ট্যাক্স নিয়ে আলোচনা আছে। তো চাই। এটা কি স্যার কভার করবে নাকি বাজারে অন্য বই পড়তে হবে? আরেকটা বই লাগবে, এই রেপসের বইতে যে ট্যাক্স আলোচনা হয়েছে, এটা কভার করবে না। মানে আপনার একটা পোর্শন হয়তো হবে, কারণ আপনি যতই বলেন, এটা তো বিসিএস টা হচ্ছে গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, আর রেপস বইটা হচ্ছে ইন্টার স্টুডেন্টদের জন্য।
হ্যাঁ, তো ট্যাক্সের জন্য লাগবে। আর যদি আপনি এটা করতে পারেন, আপনার যদি র্যাপসটা বা সিউনিটি অ্যাডমিশন গাইডটা কিনবেন, লেটেস্টটা কেনার চেষ্টা করবেন। এতে করে কি হয় যে আপডেটেড টিচার, মানে মনে করেন 1-2 বছর চেঞ্জ হয় কিন্তু টিচাররা, কে 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 প্রশ্ন করে। তো 1-2 বছর এখন যারা টিচিং প্রশ্ন করতেছে, মানে থাকে না, অনেকেই আছে বেশি সিনিয়র লেভেল প্রশ্ন করে না, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়। তো এখন যারা প্রশ্ন করতেছে ওনাদের ট্রেন্ড কিরকম, কি ধরনের প্রশ্ন করে, এই জন্যই রিসেন্ট, যেমন আমার কাছে যে বইটা আছে অনেক পুরাতন। আপনারা যারা কিনবেন, যাদের আছে বই যেটা এটাই চলবে, ওকে ফাইন, লাগবে না। যারা কিনবেন তারা একদম লেটেস্ট বইটা কেনার চেষ্টা করবেন। করোনার পর থেকে শুধু সাবজেক্টিভ পরীক্ষা দিয়েছি, মানে অ্যাকাউন্টিং এবং ফিনান্সের জন্য অল্প কিছু পোস্ট হয়, সার্কুলার হয় না। আমি যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিটে চাকরি করতেছি, এটা একটা পোস্টে এ হয়েছিল, সার্কুলার ছিল। মানে মানে কি, মানে সাবজেক্টিভ একটা পোস্টে আমি অ্যাপ্লাই করতাম, জিনিসটা জি এরকম। মানে আমি আর মানে জেনারেল থেকে বের হয়ে গেছিলাম, যেহেতু ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে প্রেসারে ছিলাম, সময় অনেক নষ্ট হয়ে গেছিল, ওইভাবে পড়ালেখা করতে পারতাম না বেশি সময় ধরে। তাহলে জেনারেলদের সাথে পারতেছিলাম না, এমসিকিউ তে টিকে রিটার্নে ফেল করছিলাম বারবার। তখনই আমি ডিসিশন নিলাম যে আমি শুধু সাবজেক্টিভ প্রস্তুতি নিব, আমি একটা জিনিস ছেড়ে দিব। অর্থাৎ কি, অপরচুনিটি কস্ট আছে না, জি অপরচুনিটি স্যার, জি ইকোনমি, জি স্যার। অপরচুনিটি কস্টের মতো আমি জেনারেলটা ছেড়ে দিলাম ফুললি। আমি জেনারেল আর অ্যাপ্লাইও করিনি, ইভেন বিসিএস ও আমি অ্যাপ্লাই করেছি মনে এতে, কিন্তু আমি পরীক্ষা দিইনি। মানে কারণ কি, প্রস্তুতি নাই, জানি যে বিসিএস দিয়ে আমি পারবো না, দিই নেই প্রস্তুতি নাই, ও প্রয়োজনে দিয়ে কি করবো। তাহলে আমি শুধু সাবজেক্টিভ, মানে করোনার পর থেকে সব শুধু সাবজেক্টিভ দিলাম, এবং যে কয়টা চাকরি পেয়েছি সবগুলো সাবজেক্টিভ পেয়েছি। শুধু এটা কেন পেয়েছি, কারণ হচ্ছে আমি যে ট্রেডিশন, আমার যে স্ট্র্যাটেজিটা নিলাম, কারণ আমার সময় কতটুকু আছে, আমার কি দুর্বলতা বা আমার কি, এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আমি ডিসিশন নিলাম যে আমি জেনারেল ক্যাডারের সাথে আর পারবো না। যদি আমি জেনারেল এইভাবে পরীক্ষা দিতাম তাহলে আমার মনে হয় এখনো ব্যাংকে থাকতে হতো, আমার এই পিডিবিতেও চাকরি হতো না, বা ব্যবসায় চাকরি হয়েছে, বা এখন আমি চাকরি করতেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, এই চাকরিগুলো হতো না। তো এই এই কারণে হচ্ছে যে আমার কাছে এই বইগুলো সবই আছে, তো আমি সবগুলা বইতে সমন্বয় করে আমি একটা একটা আনার চেষ্টা করব। বুঝতে পেরেছেন, মানে আমি কোনো জি নির্দিষ্ট একটা বই ফলো করবো না। জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার।